ওকে, আমরা আজকে আগের দিন যেটা আনকনস্ট্রেন্স মাল্টিভেরিয়েবল অপটিমাইজেশন প্রবলেমগুলো আমরা থিওরি আলোচনা করেছি, শুধু আজকে আমরা তার নিউমেরিক্যালস বা প্রবলেমগুলো আজকে ফার্স্টেই করবো। ঠিক আছে, তো আমি মোটামুটি 5টা 6টা প্রবলেম দেখাবো আশা করি। তো প্রথমে প্রবলেম ওয়ান ফাইন্ড। আপনাদের আরও দুটো ভিডিও আমি পাঠিয়ে দিয়েছি, ওই ভিডিওগুলো আমার আগে বানানো ছিল, ওগুলোর ভিতরে একই জিনিস আলোচনা করা আছে, ওখানে কিছু হয়তো এক্সট্রা বলা থাকতেও পারে, আপনারা একটু দেখে নেবেন টাইম করে পরে। ফাইন্ড দি এক্সট্রিম পয়েন্ট of the function f of x y that's equal to x cube plus 3y cube plus 3x square plus 3y square plus 20। এই এটার এক্সট্রিম পয়েন্টগুলো বের করতে হবে, মানে এই ফাংশনের অবশ্যই এক্সট্রিম পয়েন্ট মানে আমরা জানি যেখানে যেখানে পার্শিয়াল ডেরিভেটিভগুলো জিরো সেটা। অ্যান্ড ডিটারমাইন দেয়ার নেচার অলসো, এবং তাদের নেচার বের করতে হবে। ওকে, তো সলিউশন। আচ্ছা, প্রথমত সবগুলোই পরপর করবো, দুটো পার্ট আছে, একটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট বের করা আর একটা হচ্ছে নেচার বের করা। তো আমরা এক্সট্রিম পয়েন্ট বের করার জন্য যেটা কাজে লাগাবো সেটা হলো নেসেসারি কন্ডিশনটাকে কাজে লাগাবো, আগের দিনের ক্লাসে যেটা আলোচনা করা হয়েছে, আর সাফিসিয়েন্ট কন্ডিশনটাকে কাজে লাগাবো সলিউশনের ওই এক্সট্রিম পয়েন্টের নেচার বের করার জন্য। ঠিক আছে, তো চলুন পরপর করি। প্রথমত দি নেসেসারি কন্ডিশন for the existence of an extreme point points are, বলুন নেসেসারি কন্ডিশনটা কি ছিল, কি কন্ডিশন ছিল আগের দিন আমরা আলোচনা করেছি কিন্তু নেসেসারি কন্ডিশন। হ্যাঁ, এখানে মানে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কি কি হবে, মানে আগের দিন তো আমরা ইকুয়াল টু জিরো, তো ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু জিরো করলে কি পাবো, 3x² প্লাস 6x, আর পাবো না, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে দুটো মান পাচ্ছি, বলুন তো এক্স এর কি কি মান পাচ্ছি, আর আপনারা বলতে লাগুন, আমি ডেল এফ ডেল ওয়াইটা করতে লাগি, আপনারা বলুন। এটা পাচ্ছি 9y² প্লাস 6y ইকুয়াল টু, এখান থেকে y এর দুটো মান, আরেকবার, আর পরেরটায় আর একটা কত, -2/3 মনে হচ্ছে, 2/3। এবার দেখুন, তাহলে এখানে কটা এক্সট্রিম পয়েন্ট, একটা 0 0কে নিয়ে এক্সট্রিম পয়েন্ট, একটা -2 0কে নিয়ে এক্সট্রিম পয়েন্ট, একটা 0 -3/2কে নিয়ে এক্সট্রিম পয়েন্ট, একটা এক্সট্রিম পয়েন্ট, বুঝতে পারছি তো, চারটে এক্সট্রিম পয়েন্ট। ঠিক আছে, তো দাস all the extreme points are 0 0 0 -2/3 -2 0 and -2 -2/3। দেখুন একটা পার্ট শেষ, যে ওই ফাংশনটার এক্সট্রিম পয়েন্টগুলো বের করার কথা সেটা শেষ। এবার আমরা এই এক্সট্রিম পয়েন্টটার যে নেচার সেটা আমরা বের করব সাফিসিয়েন্ট কন্ডিশন বা হেসিয়ান ম্যাট্রিক্সের যে কন্ডিশনটা ছিল সেটা দিয়ে। তো চলুন পেজ সেভ করি, নেক্সট পেয়ে যাচ্ছি। টু চেক the sufficient
condition we need to formulate the Hessian matrix. Hessian ম্যাট্রিক্সটা কেমন ছিল? H ইকুয়াল টু ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই, ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই ডেল এক্স, ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার। এটা হবে হেসিয়ান ম্যাট্রিক্স। বলুন কি কি আসবে? ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার করে কত আসবে বলুন? ফার্স্ট ডেরিভেটিভ করে দিয়েছি, ওটাকে আবার সিক্স এক্স প্লাস সিক্স মানে সিক্স এক্স প্লাস ওয়ান। পর এইটা ডেল এফ ডেল ওয়াই বের করা আছে, তাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিন, জিরো হয়ে যাবে। তো সব ওয়াই ওরিয়েন্টেড টার্ম। ঠিক সেম টু সেম ডেল এফ ডেল এক্স বের করা আছে, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে সব এক্স ওরিয়েন্টেড টার্ম জিরো হয়ে যাবে। আর এইটা কত আসবে? এটা কিন্তু থাকবে ডেল এফ ডেল ওয়াই। আরেকবার একদম, এটা হলো হেসিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সের প্রকৃতি অনুযায়ী আমরা আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন কি বলছিল? এই ম্যাট্রিক্সের প্রকৃতি অনুযায়ী ওই রিলেটিভ মিনিমা বা রিলেটিভ ম্যাক্সিমা বা স্যাডেল পয়েন্ট থাকবে। তো এখানকার প্রিন্সিপাল মাইনরগুলো আমরা বের করে নিই। তো দি প্রিন্সিপাল মাইনর আর কত হবে? H1 সেটা হচ্ছে এটা, আর H2 সেটা হচ্ছে এটা। বা আমি দরকার নেই, এটাকে গুণি করে দিই। এটা হবে 18, তাহলে 18y প্লাস 6। দেখুন আশা করি বুঝতে অসুবিধা নেই। পেজ সেভ করলাম, নেক্সট পেজে গিয়ে আমাদের কাজ শেষ হবে, একটা ছক বানাবো। এই ছকটা দিয়ে উত্তর কিন্তু আপনাদের বইয়ে করা নেই, স্টাডি মেটেরিয়ালের ভিতরে করা নেই, ঠিক আছে? আমি একটু অন্যরকম অ্যাপ্রোচে করছি, যেটা আপনাদের মানে বেশি লেখালেখি লাগবে না, একবারে কাজ কমপ্লিট। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে মোটামুটি ছকটা একই রকমের হবে। ওকে, কোনটায় কি নেবো আমি বলছি একটু পরে। এটাই নেব এক্সট্রিম পয়েন্টস, যেটাকে আমরা এক্স স্টার বলে লিখে এসেছিলাম। এটাই H1, এটাই H2, এটাই নেচার অফ এইচ এর নেচার, এটাই নেচার অফ এক্সট্রিম পয়েন্ট, আর এটাই এফ অফ এক্স। আচ্ছা, এবার আমাকে একটুখানি বলুন আপনারা, স্পিকার আনমিউট করে, এক্সট্রিম পয়েন্টগুলো কত কত ছিল? আমার তো সে পেজ অন্য জায়গায় চলে গেছে। এবার আপনারাই বলুন 0 পয়েন্টে হেসিয়ান ম্যাট্রিক্সের ভ্যালু কত? H1 এর ভ্যালু কত? H1টা কত আছে? H2 না, হ্যাঁ, জিরো হবে না। এক্স এর মান বসান, বসিয়ে দেখুন জিরো হচ্ছে না কিন্তু। 6 6 36, প্রিন্সিপাল ডায়াগোনালে 6 থাকছে, 6 6 থাকছে। আচ্ছা, দুটোই পজিটিভ,
দুটো প্রিন্সিপাল মাইনারই পজিটিভ। নেচার অফ এইচ কি বলতে পারবেন? আগের দিনের আলোচনা, পুরো আগের দিনে যা হয়েছে আজকে সব আসবে এই ছকে। পজিটিভ ডেফিনেট। বুঝতে অসুবিধা হলে বলবেন, কিন্তু একটা অঙ্ক বুঝে গেলে কিন্তু সব অঙ্ক একই রকম, একটা আলাদা নিয়ম নেই কিন্তু। পজিটিভ ডেফিনেট। আচ্ছা, নেচার অফ দ্য এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিম পয়েন্টের নেচার, এটা যদি পজিটিভ ডেফিনেট হয়, এক্সট্রিম পয়েন্টটা কীরকম হবে? কোনটা বলুন? এই যে আগের দিনের বলা ছিল যে অল প্রিন্সিপাল মাইনার্স যদি গ্রেটার দ্যান জিরো হয়, দেখুন এইটা পজিটিভ, এটা পজিটিভ, দুটো দুটো প্রিন্সিপাল মাইনারই পজিটিভ, জিরোর থেকে বড়, পজিটিভ ডেফিনিট। অল্টারনেট সাইন থাকলে কি হতো? অল্টারনেট সাইন থাকলে সেক্ষেত্রে আসতো কি? অল্টারনেট সাইনের গল্পটা একটু পরে বলছি আমি, মানে এখানে আরও অনেক গল্প আসবে। আচ্ছা, পজিটিভ ডেফিনিট বোঝাটা আশা করি অসুবিধা নেই, সব পজিটিভ হলে পজিটিভ ডেফিনিট। আচ্ছা, এবার যদি নেচার অফ এইচ পজিটিভ ডেফিনিট হয়, তাহলে এক্সট্রিম পয়েন্টের নেচার সেকেন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অনুযায়ী কী ছিল? সেকেন্ড থিওরেম রিলেটিভ মিনিমাম ছিল। যখন এটা পজিটিভ ডেফিনিট হবে তখন রিলেটিভ মিনিমাম। দেখুন, বুঝতে না পারলে বলবেন কিন্তু। কোন জায়গায় বলুন? দেখুন, সাফিসিয়েন্ট কন্ডিশনে তিনটে পয়েন্ট লেখা আছে, 1 2 3 করে। একই মনে হয় লেখা আছে রিলেটিভ মিনিমাম হবে যখন পজিটিভ ডেফিনিট হবে। দেখুন, একে লেখা ছিল, 2 লেখা ছিল নেগেটিভ ডেফিনিট হলে রিলেটিভ ম্যাক্সিমাম, আর 3 লেখা ছিল ইনডেফিনিট হলে স্যাডেল পয়েন্ট। এবার বলুন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা? এবার আপনি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ফাংশনের মধ্যে বসিয়ে বলুন ফাংশনাল ভ্যালু কত আসছে। পয়েন্টটা ফাংশনের মধ্যে বসিয়ে বলুন ফাংশনাল ভ্যালু কত আসছে। 24। আচ্ছা, এবার আমরা ঝটাপট করি বাকিগুলো। বলুন H1 কত আসবে? H1 কত আসবে? x এর ভ্যালু 0, y এর ভ্যালু -2/3, 6। হ্যাঁ, বলুন বলুন বলুন। f of x y ইকুয়াল টু, একদম অঙ্কের প্রথম লাইন, x³ + 3y³ + 3x² + 3y² + 24, ওই জায়গাটায় আপনি 0 0 বসিয়ে দিন। হ্যাঁ, ওই এক্স ওয়াইটাকে আমরা আগের দিন সেই এক্স বলছিলাম না, সেই আগের দিন তো x1 থেকে xn পর্যন্ত ছিল, আজকে অঙ্ক করছি তাই দুটো। আচ্ছা, H2টা কত আসবে? মোস্ট প্রবলি -36 আসছে। আচ্ছা, আমি আগে বাকিগুলো বলে নিই, তারপরে বলছি। এটা কত আসবে বলুন? -2,0 তে H1 কত আসবে? না, H1 0 হবে কি করে? -12 আসছে, তাই নয়? -6। আচ্ছা, তাহলে তাই -6 আর H2 মোস্ট প্রবলি -72 আসবে। আপনারা চেক করে নেবেন, আমি এগুলো বলে দিচ্ছি। এরকম আসবে। আচ্ছা, এবার বলুন। আচ্ছা, এটা ইনডেফিনাইট হবে, মানতে কোনো অসুবিধা নেই আশা করি, কারণ সব প্লাস মানে পজিটিভ ডেফিনাইট। আচ্ছা, এবার বলুন কোনটা নেগেটিভ ডেফিনাইট হবে, 2 না 4? না, নেগেটিভ ডেফিনাইটের কিন্তু সবকটা নেগেটিভ আসার গল্প ছিল না। নেগেটিভ, হ্যাঁ, মানে A1টা নেগেটিভ, A2টা পজিটিভ, A3টা নেগেটিভ, এরকম ভাবে ছিল। তো দেখুন, এই নেগেটিভ পজিটিভ, তো দ্যাট ইজ এটা নেগেটিভ ডেফিনিট। আচ্ছা, আর দ্বিতীয়টা ইনডেফিনাইট, এদের মধ্যে না মিললে ইনডেফিনাইট। আচ্ছা, ইনডেফিনাইট হলে কি হয়? স্যাডেল পয়েন্ট, স্যাডেল পয়েন্ট, স্যাডেল পয়েন্ট, আর এটা হবে রিলেটিভ ম্যাক্সিমাম। দেখুন, বুঝতে
বুঝতে অসুবিধা হলে বলুন, রিলেটিভ ম্যাক্সিমাম। ওকে, তো আপনারা ভ্যালুগুলো বের করে নেবেন, আমি ভ্যালুগুলো লিখে দিচ্ছি। 76/9, 28, 76/9, ওই ফাংশানে এই ভ্যালুগুলো বসালে এরকম আসবে। যদি ভুল হয়ে থাকে তো একটু ঠিক করে নেবেন। মোটামুটি এগুলো তো আমরা পারবো, এগুলো নিয়ে তার কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি দেখলাম, আমি একটা পয়েন্ট আউট করছি নেক্সট পেজে গিয়ে, পেজটা সেভ করি। দেখুন, এই অঙ্কটা বুঝতে পারলে কিন্তু আর কোনো প্রবলেম নেই, সব অঙ্ক একই প্যাটার্ন। ওকে, নেক্সট পেজে। তো একটা পয়েন্ট আউট করছি, এই অঙ্কটা করে আমরা কি বুঝলাম। নেসেসারি কন্ডিশন gives us the all possible extreme points and sufficient condition gives us the nature of the extreme points. ওকে, এটাই তো আমরা দেখলাম। প্রবলেম 2, কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হলে বলবেন। The extreme points of the function f of x1 x2 that's equal to x1 cube plus x2 cube plus 4x1 square plus 2x2 square plus 12। ওকে, এবং আমরা ওর সাথে নেচারগুলো বের করব, ঠিক আছে। তো প্রথম কথা, সলিউশন আমি লিখছি না, লেখা একই লেখা, ডেল এফ ডেল এক্স 1 ইকুয়াল টু 0 আর ডেল এফ ডেল এক্স 2 ইকুয়াল টু 0। বলুন, এখান থেকে x1 এর দুটো ভ্যালু আসছে, এখান থেকে x2 এর দুটো ভ্যালু আসছে। বলুন কি কি হবে। বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবেন, প্রত্যেকেই বলছি, কারণ একদম সহজ জিনিস। যদি কোনোটা আমায় ভেঙে করে দেখাতে হয় তাও বলবেন, এগুলো সহজ বলে কিন্তু আমি দেখাচ্ছি না। তো যদি কোনো জায়গায় ভেঙে করে দেখাতে হয় অবশ্যই কিন্তু বলবেন। আর একটা তো 0 হবেই, আর 4/3। তাহলে পয়েন্টসগুলো কি কি, 0 0, দেন আমি 0, -4/3 নিই, 0 0 0, -4/3, দেন -8/3, 0 অ্যান্ড -8/3, -4/3। এইগুলো হলো সব এক্সট্রিম পয়েন্টসগুলো। পেজ সেভ করছি, নেক্সট পেজে গিয়ে আমরা হেসিয়ান ম্যাট্রিক্সটাকে বানাবো। তো টু চেক the sufficient condition, we need to formulate the Hessian matrix. Okay, H equal to del square f by del x square, del square f by del x del y, del square f by del y del x, del square f by del y square। দেখুন, তো মোটামুটি এরকম আসছে 6x1 plus 8, 0 0, 6
এক্স টু প্লাস ফোর। কোনো জায়গায় ক্যালকুলেশন বুঝতে বা ভেঙে বলতে হলে অবশ্যই কিন্তু বলবেন, বারবার বলছি, কারণ না বুঝে এই জিনিস খুবই সোজা, একটা বুঝলে সব করা যায়, বাট না বুঝতে পারলে কিন্তু বোঝা হয়ে যাবে। দি প্রিন্সিপাল, একটা লাইন আলাদা করবো না কিন্তু আমি, মাইনাস আর এইচ ওয়ান, এবং এই পেপারটা শুধু এই চ্যাপ্টারের এই অঙ্কটার জন্য বলছি না, এই পেপারের যে কোনো টাইপের একটা অঙ্ক যদি আপনি শিখে যান, তো সেই টাইপের অঙ্কগুলো আপনি কিন্তু পারবেন, বাট মেন প্রিন্সিপালটাকে মাথায় রাখতে হবে যে আমি কীভাবে করব। ওকে, চলুন এবার আমরা পেজ সেভ করে নেক্সট পেজে গিয়ে ছকটা বানাই। ওকে, তো এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট H1, H2, nature of H, nature of extreme point, f of x। ঠিক আছে, এটা হচ্ছে 0 0 0 মাইনাস 4/3 মাইনাস 8/3 কমা 0 মাইনাস 8/3 কমা মাইনাস 4/3। তো আপনারা যদি কোনো জায়গায় আমার ভুল হয়ে থাকে বলবেন কিন্তু। 8 8 মাইনাস 8 মাইনাস 8, 32 মাইনাস 32 মাইনাস 32 32, এটা মোটামুটি আসছে। বলুন কি হবে, কোনটা? পজিটিভ ডেফিনাইট, ইনডেফিনাইট, ইনডেফিনাইট, নেগেটিভ ডেফিনাইট। এখানে আবার একটা, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, সেম অ্যাজ প্রিভিয়াস প্রবলেম, বাট এখানে একটা ছোট্ট কথা মাথায় রাখবেন, মানে একটু লক্ষ্য করে দেখুন, আগের পেজে আমরা এক্স ওয়ানের মান এসেছিল 0, -8/3 নাকি, হ্যাঁ, আর এক্স টুর মান এসেছিল 0, -4/3। এবার পরীক্ষার সময় আপনি লিখতে গিয়ে প্রথমে 0 0 লিখলেন, তারপরে দেখুন দুম করে এইটা লিখে ফেলেন, এটা লিখে ফেললেন, তবু অসুবিধা নেই। মানে আমি বলতে চাইছি যে এই অর্ডারটা, অনেকে হয়তো ভাবে ও সবসময় প্রথমটা পজিটিভ ডেফিনাইট, ইনডেফিনাইট, ইনডেফিনিট, নেগেটিভ ডেফিনিট আসবে, তা কিন্তু নয়। মানে এটা হয়তো মেবি চেঞ্জ হতে পারে, আমরা দুটো অঙ্ক করলাম, দুটো অঙ্কের ক্ষেত্রে এরকম আসলো, বা হয়তো আরও কয়েকটা অঙ্ক এরকম আসবে, বাট সেটা কিন্তু নট যে ইন জেনারেল সব কটা অঙ্কের ক্ষেত্রে এরকম হবে তা কিন্তু নয়। ঠিক আছে, তো এখানেও একই গল্প, রিলেটিভ মিনিমাম, স্যাডেল পয়েন্ট, স্যাডেল পয়েন্ট, রিলেটিভ মিনিমাম। ও সরি সরি, ম্যাক্সিমাম, একদম রিলেটিভ ম্যাক্সিমাম। আচ্ছা এবার বলুন, আমি এইগুলো আপনারা ক্যালকুলেট করে নেবেন, আমি আর বলে দিচ্ছিলাম। ঠিক আছে, এগুলো ক্যালকুলেট করে বসিয়ে দেবেন। ওকে, পেজ সেভ করছি, নেক্সট পেজ যাচ্ছে। প্রবলেম 3। আপনাদের বই এরকম টেবিল করে করা নেই, আমি টেবিল করে দিচ্ছি কারণ দেখতেও সুন্দর লাগবে, এবং টোটাল উত্তরটা একটা জায়গার মধ্যে চার্ট, মানে একটা ছকে বাঁধা জিনিস হয়ে যাবে। প্রবলেম 3, ডিটারমাইন
দি এক্সট্রিম পয়েন্টস। আচ্ছা, অঙ্ক করতে করতে বোরিং লাগলে বলবেন, থিওরিতে চলে যাব, পরের থিওরিতে, কারণ অনেকগুলো অঙ্ক আমি আজকে প্রায় 7-8টা অঙ্ক বেছে রেখেছি। তো একই প্যাটার্নে কিন্তু হবে, কোনো আলাদা কিছু হবে না। অফ দি ফাংশন f of x1 x2 that's equal to 8x1 cube plus 27x2 cube plus 16x1 square plus 18x2 square plus 6। ওকে, তো প্রথম কথা, ডেল এফ ডেল এক্স ওয়ান দ্যাটস ইকাল টু 0, এখান থেকে দুটো বেরোবে, ডেল এফ ডেল এক্স টু দ্যাটস ইকাল টু 0। আমি একটা করে দিচ্ছি, ধরুন এটা 24x1 স্কোয়ার প্লাস 32x1 দ্যাটস ইকাল টু 0। এখান থেকে আপনি কমন নিলে কত আসছে, একটা তো 0 আসছে, আর একটা মনে হয় -4/3, আর এখানে আসছে দেখুন 81x2 স্কোয়ার প্লাস 36x2 দ্যাটস ইকাল টু 0। একটা তো 0 আসছে, আর একটা 4/9। ওকে, therefore the all possible extreme points are 0 0 0 comma -4/9 -4/3 comma 0 -4/3 comma -4/9। ওকে, হেসিয়ান ম্যাট্রিক্স আমি এখানেই বানাচ্ছি। এইচ ইকাল টু কী হবে, এটা হবে 48x1 প্লাস 32, বুঝতে অসুবিধা হলে বলুন কিন্তু, 0 0 162x2 প্লাস 36। এর 2-3টে করলে কিন্তু একটু ধাতস্থ হয়ে যাওয়া যায়, মোটামুটি কোথা দিয়ে কী মান আসবে দেখে বলে দেওয়া যায়। এই আর এইচ টু হচ্ছে এই ডিটারমিনেন্টটা। ওকে, নেক্সট পেজে গিয়ে ছকে ঢুকছি। আপনারা পরীক্ষার সময় এরকম দিলে ছক করেই কিন্তু পড়বেন, জিনিসটা দেখতেও ভালো লাগবে। তো আমি আর প্রথমগুলো লিখছি না। 0 0 0 কমা -4/3 4/3 না 4/9 -4/3 কমা 0 -4/3 কমা -4/9। এটা H1, এটা H2, 32 32 -32 -32 1152 -1152। একটা প্যাটার্ন ফলো করুন, একটুখানি দেখুন একটা প্যাটার্ন ফলো করছে, কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, বাট ভ্যালুগুলো সেম থাকছে, বাট সাইনগুলো চেঞ্জ হচ্ছে। কিন্তু পজিটিভ ডেফিনাইট, নেগেটিভ ডেফিনাইট, ইনডেফিনাইট ইনডেফিনাইট, রিলেটিভ মিনিমাম, স্যাডেল পয়েন্ট, রিলেটিভ ম্যাক্সিমাম। ওকে, ভ্যালুগুলো ফাইন্ড আউট করে নেবেন, ঠিক আছে? ওকে, আশা করি কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার একটা হোমওয়ার্ক দিই, একটা অঙ্ক অন্তত আপনারা বাড়িতে নিজে হাতে করবেন। এফ অফ x1 x2, এটা হচ্ছে প্রবলেম 4, এটা হলো প্রবলেম 4। এটা 2000, এই প্রবলেমটা
যে প্রবলেমটা আমি অ্যাজ এ হোমওয়ার্ক দিচ্ছি, এই প্রবলেমটা আপনাদের 2017 সালে এসছে মোস্ট প্রবলি, ঠিক আছে। x1 x2 দ্যাটস ইকাল টু x1 কিউব প্লাস x2 কিউব প্লাস 2x1 স্কোয়ার প্লাস 4x2 স্কোয়ার প্লাস 6, এটা 2017-এ আসা কোশ্চেন, ঠিক আছে। তো এটা একই রকম প্যাটার্ন, পুরো একদম একই রকমভাবে করবেন, করে কি বেরোয় সেটা দেখুন, যদি না হয় সে আমি পরে করে দেবো। ওকে, তো নেক্সট আমি আরও করবো, মানে এক্ষুনি ছেড়ে দিচ্ছি না হুট করে। প্রবলেম 5, প্রবলেম 5, ফাইন্ড the extreme points of the function f of x1 x2 that's equal to x1 cube plus x2 cube plus 2x1 square plus 4x2 square plus 20। তো সেম গল্প, ডেল এফ ডেল এক্স ওয়ান এটা ইকাল টু যদি আপনি 0 করেন তাহলে আপনার কত আসছে, 3x1 স্কোয়ার প্লাস 4x1 ইকুয়াল টু 0। এখান থেকে x1 এর দুটো ভ্যালু বেরোচ্ছে, একটা 0 একটা -4/3। ডেল এফ ডেল এক্স টু এটাকে যদি আপনি 0 করেন তাহলে পাচ্ছেন 3x2 স্কোয়ার প্লাস 8x2 দ্যাটস ইকুয়াল টু 0। এটা ইমপ্লাই করছে x2 ইকুয়াল টু 0 -8/3। তো তাহলে দেয়ারফর দি এক্সট্রিম পয়েন্টস আর কী কী হবে, 0 0 0 -8/3 -4/3 কমা 0 -4/3 কমা -8/3। ওকে, হেসিয়ান ম্যাট্রিক্স আমি নেক্সট পেজে গিয়ে করছি। ওকে, তো লেখাটা এরকম ছিল, টু চেক দি সাফিসিয়েন্ট কন্ডিশন, to check the sufficient condition we need to formulate the Hessian matrix। তো হেসিয়ান ম্যাট্রিক্সের ফর্মুলাটা আমরা আগের দিন nth অর্ডারের দেখেছিলাম, সেটা আজকে আমরা সেকেন্ড অর্ডারের দেখব। সেটা হচ্ছে এরকম, ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই ডেল এক্স ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই। বলুন কত আসছে? সিক্স এক্স ওয়ান প্লাস 4 0 0। তাহলে ফার্স্ট প্রিন্সিপাল মাইনর, দেয়ারফর দি প্রিন্সিপাল মাইনরস আর h1 ইকুয়াল টু 6x1 প্লাস 4, h2 ইকুয়াল টু পুরোটা 6x1 প্লাস 4 0 0 6x2 প্লাস 8। ওকে, এবার টেবিলটা আমি বলবো না, এবার টেবিলটা আপনারা পুরোটা করবেন, একটা অঙ্ক একদম হাতে ক্যালকুলেট করুন। তো আমি টেবিলটা বানাচ্ছি, আপনারা পুরো ক্যালকুলেশনটা করবেন। ওকে, ঠিক আছে। তো এখানে
তো এক্সট্রিম পয়েন্টগুলো বসাবো। 0 0 0 কমা -8/3, -4/3 কমা 0, -4/3 কমা -8/3। বলুন H1 কত আসবে? ফোর। প্যাটার্নটা যদি বুঝে যান এই প্যাটার্নেই কিন্তু আসবে অঙ্কগুলো। দেখুন আপনি একটু ক্যালকুলেট করে দেখুন যে H1 এর প্রথম দুটো প্লাস, পরের দুটো মাইনাস, H2 দুপাশের দুটো প্লাস, মাঝখানেরটা মাইনাস। মোটামুটি এই প্যাটার্নই মেলে। এবার পরীক্ষার সময় কিন্তু একটু মানে কেয়ারফুলি করবেন। আমি যতটা ক্যাজুয়ালি করলাম। হ্যাঁ বলুন। একদম একটু চেঞ্জ হতে পারে, এবং ওভারঅল আমরা যে কটা অঙ্ক পাবো মোটামুটি সব অঙ্কেই এই প্যাটার্ন ফলো করবে। ঠিক আছে, মোটামুটি সব অঙ্কে এই প্যাটার্ন ফলো করবে। আমরা যে কটা মানে আমরা এটা কত নম্বর প্রবলেম 5 করছি, তো 6 7 এই প্যাটার্ন ফলো করবে। মানে আপনি নিয়ে মাইনাস নিয়ে একটা অঙ্ক মনে হয় বলিনি, তাই তো? আর আসেনি মাইনাস। বইয়ে আছে কি? বইয়ে মাইনাস দিয়ে একটা অঙ্ক পাবেন। তো চলুন মাইনাসের অঙ্কটায় যাই, গিয়ে দেখি যে মাইনাস দিয়ে আমরা 7 নম্বর প্রবলেমটা মাইনাস দিয়ে নেবো, এবং 7 নম্বর প্রবলেমটা একটু অন্যরকম প্রবলেম বলবো। যাই হোক, আচ্ছা বলুন নেচার অফ এইচ। দুটোই পজিটিভ, তাহলে কি হবে? পজিটিভ প্রথমটা অল্টারনেট, কিন্তু সোজা অল্টারনেট না, উল্টো অল্টারনেট, ইনডেফিনাইট। টপ মাইনাস ইনডেফিনাইট, অল্টারনেট প্লাস মাইনাস নেগেটিভ ডেফিনাইট। ওকে, দেন ছিল নেচার অফ এক্সট্রিম পয়েন্ট। কত হবে? প্রথমটা রিলেটিভ মিনিমাম, লাস্টেরটা রিলেটিভ ম্যাক্সিমাম, আর মাঝখানের দুটো স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট। ওকে, এবার এই ভ্যালুগুলো আপনারা বের করে নেবেন, আমি আর এটার জন্য সময় নষ্ট করছি না। ঠিক আছে, এই এফ অফ এক্স যেটা দিয়েছিলাম ওর মধ্যে বসিয়ে বের করে নেবেন। পেজ সেভ করি। প্রবলেম নাম্বার 6, আর দুটো প্রবলেম করবো, প্রবলেম 6 আর 7। আশা করি মোটামুটি 1 ঘন্টার মধ্যে প্রবলেমগুলো আলোচনা করা। প্রবলেম 6টাও একই রকম, প্রবলেম 7 একটু অন্য স্বাদের প্রবলেম। ঠিক আছে, প্রবলেম 6টাও একই রকম। প্রবলেম 6, ডিটারমাইন the extreme points of the function z equal to 121 plus 27 x1 cube plus 64 x2 cube plus 36 x1 square plus 32 x2 square। ওকে, তো বলুন, আমি এবার একটু রেস্ট নিই। ডেল এফ নয়, ডেল জেড। এখানে ডেল জেড, ডেল এক্স ওয়ানটাকে 0 করবেন, ডেল জেড ডেল এক্স টুটাকে 0 করবেন। এটা 0 করে এক্স ওয়ানের কী কী মান আসছে, এটা 0 করে এক্স টুর কী কী মান আসছে বলুন। (0, -8/9) বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবেন কোনো জায়গায়। ওকে,
বার্থডেতে একটা জিরো আসবে। আর একটা বলুন। আর একটা কত আসছে? মাইনাস 3/8 নয় মনে হয়। উম, কত আসছে? হ্যাঁ বলুন বলুন। -1/3। আচ্ছা, ঠিক তো? দেখুন, 192 এক্স স্কোয়ার প্লাস 64 x2, তাহলে 192 তো 3 64, 192, হ্যাঁ -1/3 আসবে। আচ্ছা, এই হলো। ঠিক আছে, অসুবিধা নেই। ও তো ভুল আমার ভুল হয়। তো যাই হোক, এই হলো চারটে। আচ্ছা, হেসিয়ান ম্যাট্রিক্স বলুন। আমি আর ওই ইয়েটা দিয়ে লিখলাম না, আপনারা করে বলুন এবার। এই দুটো জায়গায় দিতে হবে, আমি সহজ দুটো বলে দিলাম, বলুন। ফার্স্ট ডেরিভেটিভ তো করাই রয়েছে, ওদেরকে আরেকবার করে ডেরিভেটিভ করে দিতে হবে। ওকে, H1 ফার্স্ট প্রিন্সিপাল মাইনার 162 x1 প্লাস 72, আর H2 সেকেন্ড প্রিন্সিপাল মাইনার 162 x1 প্লাস 72, 0 0 384 x2 প্লাস 64। ওকে, পেজ সেভ করছি, নেক্সট পেয়ে যাচ্ছি। টেবিল। ওকে, এক্সট্রিম পয়েন্টস H1 H2, nature of H, nature of extreme point, f of x। তো প্রথম এক্সট্রিম পয়েন্ট হচ্ছে 0 0, বলুন। H1 বলুন। এবার H2টা একটু কষ্ট করে একবার বের করতে পারলেই হয়ে যাবে। হাতের কাছে ক্যালকুলেটর থাকলে বের করে নিন। হয়ে গেলে একটু বলবেন।
আসেনি? একজন আর আসলে একটুখানি বলবেন, আমার তাহলে সুবিধা হবে ওটা। আর এই দুটো একটু বাড়িতে করে ফেলবেন। সবগুলো একই আসবে, এইরকমই প্যাটার্নে আসবে। ওকে, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বলুন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, নেচার অফ এইজ, ঠিক আছে। দেখুন, আগের দিনের খাতাটা একবার আপনি স্পিকারটাকে মিউট করে দিন। স্পিকারটাকে মিউট না করলে ওটা ইকো হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমরা আগের দিনের খাতাটায় দেখুন যে বলা আছে অল এআইস যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে পজিটিভ ডেফিনেট। তা দেখুন দুটোই গ্রেটার দেন জিরো, পজিটিভ ডেফিনেট, ঠিক আছে। এরপরে ছিল -1 হোল টু দি পাওয়ার কে মড অফ এআই। এটা যদি, এটা কি ছিল, এটা এটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে নেগেটিভ ডেফিনেট। তা আপনি দেখুন এইটার, আপনি যদি এখানে কে এর মান 1 বসান, এ কে কে এর মান 1 বসান, কত আসবে? -(a1) সেটাকে গ্রেটার দেন জিরো হতে হবে। দেখুন এটার মাইনাস করলে কিন্তু গ্রেটার দেন জিরো। আপনি যদি কে এর মান 2 বসান, কত আসবে? (a2) সেটাকে গ্রেটার দেন জিরো হতে হবে। দেখুন (a2) গ্রেটার দেন জিরো। তো নেগেটিভ ডেফিনেট। বলুন পজিটিভ ডেফিনেট আর নেগেটিভ ডেফিনেট বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? নেগেটিভটা বুঝতে পারিনি? নেগেটিভের আমি একটা সহজ শর্টকাট রুল বলছি। (a1) জিরোর থেকে ছোট, (a2) জিরোর থেকে বড়, (a3) জিরোর থেকে ছোট, (a4) জিরোর থেকে বড়, (a5) জিরোর থেকে ছোট। এই প্যাটার্নটা যদি ফলো করে তাহলে সেটা নেগেটিভ ডেফিনেট। ওকে, এবার দেখুন বুঝতে পেরেছেন কিনা নেগেটিভ ডেফিনেট। আর এই দুটো ছাড়া যদি কোনো প্যাটার্নে আসে তাহলে সেটা ইনডেফিনাইট। বলুন এবার বোঝা গেছে কিনা? আশা করি অসুবিধা নেই। লাস্ট প্রবলেম, প্রবলেম 7, একটু অন্যরকম কিন্তু, ঠিক আছে। প্রবলেম 7, the total profit jet of a firm depends upon of a firm depends upon the level of the output Q and the advertising expenditure. এ কোন একটা ফার্মের প্রফিট ডিপেন্ড করে দুটো জিনিস, দুটোর উপরে। একটা লেভেল অফ দ্য আউটপুট, মানে তারা কতটা মার্কেটে জিনিস বিক্রি করতে পারছে, সেখান থেকে কতটা কি আসছে। আর একটা তারা অ্যাডভার্টাইজের জন্য কতটা, অ্যাডভার্টাইজমেন্টের জন্য কতটা খরচ করে। ফাইন্ড দি প্রফিট ম্যাক্সিমাইজিং ভ্যালু অফ কিউ। এই মানে ভ্যালু অফ কিউ, এই কিউটা হচ্ছে ইন 1000 ইউনিটস, ঠিক আছে। অ্যান্ড
A rupees in 1000 given the following relationship. Z ইকাল টু, এবার গল্পটা একই প্যাটার্নে ঢুকে যাচ্ছে যে প্যাটার্নে আমরা অঙ্ক করেছি। 800 মাইনাস 3q স্কোয়ার মাইনাস 4q প্লাস 2qa, একটু একটু আলাদা ঢুকছে কিন্তু দেখুন এখানে প্রোডাক্ট রয়েছে, মাইনাস 5a স্কোয়ার প্লাস 48a। ওকে, তো ফার্স্ট কথা সলিউশন, আমি এটা একটু লিখে করছি। দি নেসেসারি condition for the existence of an extreme points are কি হবে, del z by del q that is equal to 0, that implies minus কত হবে 6q minus 4 plus 2a that's equal to 0। তার মানে আমরা পাচ্ছি 2a minus 6q equal to 4, তার মানে আমরা পাচ্ছি a minus 3q equal to 2। ইকুয়েশন নাম্বার 1 দিলাম, পেজ সেভ করছি। এবার এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভকে জিরো করব। ডেল জেড বাই ডেল এ দ্যাট ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাই করবে কত, 2q মাইনাস 10a প্লাস 48 ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ 10a মাইনাস 2q সমান সমান 48, দ্যাট ইমপ্লাইজ 5a মাইনাস q সমান সমান 24। ইকুয়েশন নাম্বার 2। বলুন, এক আর দুই সলভ করতে হবে, একটুখানি ঝটাপট একটার মান আরেকটার মধ্যে বসিয়ে দিয়ে একটু সলভ করে বলুন তো। Solving 1 and 2 we get a কত আসছে, q কত আসছে। একটা হয়ে গেলে একটাই বলবেন। কোনটা? এর মান আসছে প্রথম ইকুয়েশন থেকে 2 প্লাস 3q, ওই মানটা এর মধ্যে বসালে কত আসছে, 10 প্লাস 3 5 15q মাইনাস q সমান সমান 24। তাহলে কত আসছে, 14q সমান সমান 14, q সমান সমান 1 আসছে তো। আর এখানটা বসালে কত আসছে, 5 আসছে না, এই তো আসছে না দেখুন। তাহলে এক্সট্রিম পয়েন্টটা কত, দেয়ারফর দি এক্সট্রিম পয়েন্ট ইজ 5,1, এখানে একটা এক্সট্রিম পয়েন্ট। টু চেক the sufficient condition we need to formulate the Hessian matrix। তো হেসিয়ান ম্যাট্রিক্স কত হবে, নেক্সট পেয়ে যাচ্ছি। হেসিয়ান ম্যাট্রিক্সকে আমরা এরকমভাবে এক্সপ্রেস করি, h ইকুয়াল টু ডেল স্কোয়ার জেড বাই ডেল কিউ স্কোয়ার
ডেল স্কোয়ার জেড বাই ডেল কিউ ডেল এ, ডেল স্কোয়ার জেড বাই ডেল এ ডেল কিউ, ডেল স্কোয়ার জেড বাই ডেল এ স্কোয়ার, এইভাবে এক্সপ্রেস করি। তো এটা কত? -6 to 2 -10। দেখুন, যদি কিছু বলার থাকে বলুন। ওকে, তাহলে এবার যদি আমরা H1 করি সেটা কত হবে? -6, আর H2 করলে কত হবে? -6 to 2 -10, সেটা কত হচ্ছে? 6×10=60 -4, দ্যাট ইজ 54। বলুন নেচার কি হবে? হেসিয়ান ম্যাট্রিক্সের নেচার কি হবে? আর নেগেটিভ ডেফিনিট। যদি এটা নেগেটিভ ডেফিনিট হয় তাহলে নেচার অফ দ্য এক্সট্রিম পয়েন্ট রিলেটিভ ম্যাক্সিমাম, দেয়ারফোর দি নেচার ও ও ও ও হ্যাঁ 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 56, নেচার অফ দ্য এক্সট্রিম পয়েন্টস রিলেটিভ ম্যাক্সিমাম। ওকে, এবার তাহলে এই রিলেটিভ ম্যাক্সিমামটা কার জন্য আসছে? ফর দি ম্যাক্সিমাম প্রফিট, ফর দি ম্যাক্সিমাম প্রফিট দি ভ্যালু অফ কিউ, যেটা ছিল আমাদের আউটপুট, সেটা হচ্ছে 1000। আমাদের 1000টা ক্যালকুলেট করতে বলেছিল। আর এই সেটা হচ্ছে 5000। therefore the maximum profit is, এই ভ্যালুটা ওখানে বসিয়ে দিন, দিলে ক্যালকুলেট করতে পারবেন। ওই যে জেড এর মধ্যে এই ভ্যালুটা বসিয়ে দিন, জাস্ট আসবে 918,000। এতটা প্রফিট হবে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু ক্যালকুলেশনগুলো করা হয়। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দিলাম যে অঙ্কগুলো কীভাবে করা হয়ে থাকে। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা শেষ হলো, মানে একটা পার্ট শেষ হলো। এবার আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি। আমরা এতক্ষণ যেটা বলুন বলুন। ও তাহলে আপনাকে সেই রকম অঙ্কই দিত, মানে সেক্ষেত্রে আপনাকে সেরকম অঙ্কই দিত যে ক্ষেত্রে হেসিয়ান ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনিট আসতো। মানে আপনাকে দেখুন, মানে কোনো কোম্পানি কোনোদিন লসে রান করতে চাইবে না। তো সেই কোম্পানি যে মানে এমন ফাংশন, যদি কোনো কোম্পানি লসে রান করে সারা জীবন, তাহলে কিন্তু তার ওই যে জেড, ওই জেডের জেড তাকে চেঞ্জ করতে হবে। কারণ ওই জেডই এমন জেড, যে জেডের জন্য ওই এশিয়ান ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনিট হয়ে গেছে। তার জন্য কিন্তু কোম্পানি লসে রান করছে। কোম্পানির যে ম্যানেজমেন্ট বা যেখানে যারা এই জিনিসগুলো ঠিকঠাক করে বড় বড় কোম্পানিতে, তারা ওই জেটটাকে এমনভাবে আপডেট করবে বা এমনভাবে ঘোরাবে, বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে এগুলো, যাতে ওটা এটা নেগেটিভ ডেফিনিট হয়ে যায়। নেগেটিভ ডেফিনিট হলে প্রফিট হবে। ওকে, তো আমরা ফার্স্ট পার্টটা শেষ করলাম, যেখানে আমরা আনকনস্ট্রেন্টস, আমাদের কোনো কনস্ট্রেন্ট থাকতো না প্রবলেমগুলোর ভিতরে, আনকনস্ট্রেন্ট এবং আর একটা হচ্ছে মাল্টিভেরিয়েবল প্রবলেম সলভ করলাম। এবার আমরা সেকেন্ড পার্টের মধ্যে যাচ্ছি, যার নাম হচ্ছে মাল্টিভেরিয়েবল অপটিমাইজেশন উইথ ইকুয়ালিটি কনস্ট্যান্টস। ইকুয়ালিটি কনস্ট্রেন্ট, ঠিক আছে? মানে এবার ইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকবে, মানে ইনইকুয়ালিটি না কিন্তু, গ্রেটার দ্যান লেস দ্যান নয় কিন্তু, ঠিক আছে? তো বুঝতেই পারছেন প্রবলেমগুলো কেমন দেখতে হবে। একটা জেনারেল স্ট্রাকচার লিখি। দি জেনারেল ফর্ম, the general form of multivariable
optimization problem with equality constraint is আমি মিনিমাইজ নিলাম মিনিমাইজ এফ অফ এক্স এক্স বলতে বুঝে গেছেন ওই যে আর এন এর একটা পয়েন্ট হবে এফ অফ এক্স সাবজেক্ট টু এবার সাবজেক্ট টু থাকবে কিন্তু আগের বার সাবজেক্ট টু ছিল না জি আই এক্স ইকুয়াল টু জিরো এবং এটা ইকুয়ালিটি কনস্ট্যান্টস ফর আই ইকুয়াল টু 1 2 ডট 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 এম মানে আচ্ছা আর একটা কথা বলি তারপরে আমি পুরোটা আসছি হোয়ার এই এক্স হচ্ছে এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স এন এটা আর এন এর একটা পয়েন্ট এবং এখানে হেয়ার এই এম ছোট হবে এন বড় হবে ওকে মানে যদি দেখুন এখানে কথাটা হচ্ছে যে যদি এম আর এন সমান হতো তাহলে প্রবলেমটার মধ্যে কিন্তু কিছুই থাকতো না প্রবলেমটা একটা পিজিএমডি পেপার 4 এর নিউমেরিক্যাল অ্যানালিসিসের সিস্টেম অফ ইকুয়েশন সলভ হয়ে যেত যদি এম গ্রেটার দ্যান এন হতো তাহলেও ওটা পিজিএমডি পেপার 4 এর ওভার ডমিনেটেড সিস্টেম যেখানে আপনার যে কটা আননোন আছে তার থেকে সিস্টেম অফ ইকুয়েশন বেশি ওভার ডমিনেটেড সিস্টেম হয়ে যেত আর এখানে এমটা ছোট এনটা বড় মানে নাম্বার অফ ইকুয়েশন কম নাম্বার অফ ভেরিয়েবল বেশি এটা আন্ডার ডমিনেটেড সিস্টেম বলা হয় এই সিস্টেমগুলোকেই কিন্তু আমরা এলপিপিতে মেনলি সলভ করি ওকে আশা করি বোঝাতে পারছি এই আমি একটা জিনিস লিখছি এই প্রবলেমটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল নেবো প্রথমে ঠিক আছে এক্সাম্পলটা আপনারা হয়তো পেয়েছেন আগে ঠিক আছে তো এক্সাম্পল ফার্স্ট আমি এই প্রবলেমটাকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি find the points p পয়েন্টার নাম x y z এটা 3 dimensional point on the plane x plus 2y minus 3z minus 5 equal to 0 that is closest to the origin এই প্রবলেম আমরা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে করেছি এবং ক্লাস 11-12 যে স্ট্রেট লাইন এখন ক্লাস 11-12 এই অঙ্ক আছে 3Dতে 12 আছে 11 যে স্ট্রেট লাইনের প্রবলেমগুলো করানো হয় ওখানে একটা লাইনের ইকুয়েশন দেয় দিয়ে বলে ওই লাইনের উপরে অবস্থিত কোন পয়েন্টটা অরিজিন থেকে কাছে আছে 12 হলে একটা প্লেনের ইকুয়েশন দেয় দিয়ে বলে ওই প্লেনের উপরে অবস্থিত কোন পয়েন্টটা অরিজিনের কাছে আছে এই পয়েন্টগুলো আমরা ম্যাক্সিমাম দিয়েও করতে পারি যদি এখানে মানে ইকুয়েশনটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হতো 2Dর প্রবলেম হতো তাহলে কিন্তু আমরা এটা ক্লাস 12 এর ম্যাক্সিমাম মিনিমা চ্যাপ্টার দিয়েও করতে পারতাম বাট প্রবলেমটা হয়ে গেছে 3Dর প্রবলেম তো দেখুন কোথাকার প্রবলেম কোথা থেকে আমরা সলভ করছি এই প্রবলেমটাও কিন্তু সেম টু সেম একদম যে গল্পটা আমরা করতে চলেছি সেই গল্প দেখি কিভাবে এই প্রবলেমটাকে আমরা যে জিনিসটা শিখতে চলেছি মাল্টিভেরিয়েবল অপটিমাইজেশন উইথ ইকুয়ালিটি কনস্ট্যান্টস সেখানে আনতে পারি সেটা আগে বুঝি তো দি ডিস্টেন্স আমি এই প্রবলেমটাকে কিন্তু আমি এখন সলভ করছি না মানে এই প্রবলেমের উত্তর বের করবো না আমি উত্তর বের করার জন্য পরে আমি আগে দেখাতে চলেছি এই প্রবলেমটা আমরা যে জিনিসটা শিখছি মাল্টিভেরিয়েবল অপটিমাইজেশন উইথ ইকুয়ালিটি কনস্ট্যান্টস এর সঙ্গে সম্পর্কিত সেটা আমি বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তো দি ডিস্টেন্স বিটুইন P XYZ and origin 0 0 0 is কত OP root over of x minus 0 square y minus 0 square plus z minus 0 square that is OP equal to root over of x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা কি করতে চাই এই জিনিসটাকে মিনিমাম করতে চাই
So now we want to minimize we want to minimize the value of OP and related constraint is, দেখুন এই পয়েন্টটা তো এই প্লেনের উপরে লাই করবে, তাহলে রিলেটিভ কনস্ট্যান্ট কি এই প্লেনটাই x প্লাস 2y মাইনাস 3z মাইনাস 5 ইকুয়াল টু 0। ওকে, তাহলে প্রবলেমটা কি হলো? প্রবলেমটা দাঁড়িয়ে গেল এরকম, দেয়ারফোর দি প্রবলেম can be written as minimize mean f of x y z that's equal to root over of x square plus y square plus z square subject to x plus 2y minus 3z minus 5 equal to 0। দেখুন, আচ্ছা বলুন তো, আমি একটু আগে যে এম এন এর গল্পটা বললাম, এখানে এম এর মান কত আর এন এর মান কত? আরেকবার এন 3 কিন্তু এম 2 নয়। এম কি বোঝাচ্ছিল? এম বোঝাচ্ছিল না, এম বোঝাচ্ছিল নাম্বার অফ কনস্ট্যান্টস। এখানে কনস্ট্যান্টস কটা আছে? একটা, তাহলে এম কিন্তু 1। যদি এখানে আপনার আরো একটা কনস্ট্যান্টস থাকতো তখন আপনি এম 2 বলতেন, বাট এখানে কনস্ট্যান্টস একটা আছে। ওকে, তো এই প্রবলেমটাকে আমরা 11-12 অঙ্ক করার সময় কিন্তু এর মিনিমা বের করা মানে যা, ওপি স্কোয়ারের মিনিমা বের করা মানেও কিন্তু তাই, এটা এরকম করতাম। সেই বেসিসে আমরা এই প্রবলেমটাকে একটু আপডেট করছি। কিভাবে না, এগেইন দি অ্যাভব প্রবলেম can be expressed as the following form. কিরকম না, মিনিমাম অফ এফ অফ এক্স ওয়াই জেড, রুটটাকে বাদ দিয়ে লিখছি, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সাবজেক্ট টু x plus 2y minus 3z minus 5 that's equal to 0। ওকে, তাহলে এইটা হচ্ছে কি না, দিস ইজ দি মাল্টিভেরিয়েবল optimization with equality constraint problem। আশা করি বোঝাতে পারলাম যে প্রবলেমগুলো দেখতে কেমন হবে। এই প্রবলেমকে সলভ করার জন্য আমরা দুটো মেথড পড়ব। ওকে, মেথড নাম্বার 1, মেথড অফ কনস্ট্রেইনড ভেরিয়েশন, method of constrained variation, problem method number 2, method of Lagrange multiplier। ওকে, এই দুটো মেথড আমরা পড়ব। তো হেডিং করছি মেথড অফ কনস্ট্রেইনড ভেরিয়েশন। বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবেন, যে কোনো জায়গায় যদি কোনো রকম ডাউট থাকে, কোনোটা বুঝতে যদি অসুবিধা হয় তো অবশ্যই কিন্তু বলবেন। মেথড অফ কনস্ট্রেইনড ভেরিয়েশন, আমাদের দুটোই সিলেবাসে আছে, তো আমি পরপর এগোচ্ছি, যতটা হবে হবে। আমাদের এই যে শিডিউলটা আমি দিয়েছি, এই শিডিউলে আজকেই তো লাস্ট 9 এর ক্লাস, কালকে আবার আছে 9B ক্লাস।
তো আবার 9-এর ক্লাস এই মাসের মধ্যে আবারও করাবো আশা করছি। মানে আমি সবগুলো একটু একটু করে টাচ করতে চাইছি, ঠিক আছে? তো 10 এও শুরু করব আমি, এই মাসের মধ্যেই শুরু করব। তো আবার এর আজকের ক্লাস যতটা হবে, এরপরে যখন আমরা আবার 9-এর ক্লাস করবো তারপর থেকে কিন্তু কন্টিনিউ করবো, ঠিক আছে? তো একটু আগে যে প্রবলেমটা আমরা পেলাম, দি অ্যাবোভ প্রবলেম ইজ minimum f of x y z that's equal to x square plus y square plus z square subject to x plus 2y minus 3z minus 5 equal to 0 এটা পেয়েছি। ওকে, if we eliminate one of the variable from xyz থেকে যে কোনো একটা ভেরিয়েবলকে তাড়াতে চাই with the help of the given constraint, মানে কনস্ট্রেনের সাহায্য নিয়ে আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে তাড়াতে চাই, দেন we get a two variable optimization problem বলুন তো এরপরে আমি কি লিখবো? যদি আমরা যে কোনো একটাকে নিয়ে বসিয়ে দিই তাহলে প্রবলেমটা কোথায় চলে যাবে একটু ভাবুন। কনস্ট্যান্ট থেকে যখন আপনি এক্সটা বের করলেন, করে আপনি উপরে যে অবজেক্টিভ ফাংশন তার মধ্যে বসিয়ে দিলেন, কনস্ট্যান্টটা কি আর থাকবে তখন? উইথ নো কনস্ট্যান্ট মানে আগের গল্পে চলে যাবে। প্রবলেম উইথ নো কনস্ট্যান্ট। তো তাহলে এবার আমরা দেখি যে এই প্রবলেমটার গল্প কোথায় যাচ্ছে। দেখুন, এবার আমি পুরো আগের গল্প দিয়ে সলভ করছি প্রবলেমটাকে। তো তাহলে কি হবে? therefore this problem can be solved by the previous মেথড। ওকে, তাহলে কনস্ট্রেইন থেকে যদি আমরা এক্স এর মান বের করি, ফ্রম দি কনস্ট্রেইন of the given problem we get কি পাবো? x equal to 5 minus 2y plus 3z। এটা নিয়ে বসাবো অবজেক্টিভ ফাংশনের ভিতরে। তো চলুন, therefore if we put the value of x in the f of x y z equal to কি ছিল? x square plus y square plus z square, then we get কি পাবো? প্রবলেমটা yz এর প্রবলেমে কনভার্ট হয়ে যাবে। yz দ্যাট উইল বি কি হবে? এরকম হবে 5 minus 2y plus 3z তার হোল স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার কিন্তু এটাকে আর জড়াবেন না, মানে এটাকে বসে বসে ভাঙবেন না, ঠিক আছে? কারণ এটা যখন পার্শিয়াল ডেরিভেটিভ হবে ও ওর মতো করে ক্যালকুলেশন হবে, আমাদের চাপ নেওয়ার কিছু নেই। তো ইট ইজ এ আনকনস্ট্রেইনড টু ভ্যারিয়েবল প্রবলেম, তো the necessary condition of the existence of an extreme point আর কত হবে, ডেল এফ ডেল ওয়াই, সেটা কত হচ্ছে 2 × 5 - 2y + 3z, ওই চেইন রুল, ঠিক আছে? সঙ্গে -2 আসবে একটা, +2y, তাহলে কত আসছে -20 + 8y -12z +2y, তো মানে -10y, না শুধু 10y -12z -20, ইট ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি 0-র সঙ্গে সমান করি তাহলে কত আসবে, এরা আসবে না 5y -6z দ্যাটস ইকুয়াল টু 10, ইকুয়েশন নাম্বার 1। এবার আমি জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, চলুন পেজ সেভ করলাম। এগেইন del f del z that's equal to 2 × 5 - 2y + 3z into কত হবে 3 + 2z, ওকে? তাহলে কত আসছে 30 - 12y + 18z + 2z, তাহলে কত আসছে 30 - 12y + 20z, ওকে? তো এটাকে যদি 0-র সঙ্গে ইকুয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কত পাবো 6y - 10z = 15, ইকুয়েশন নাম্বার 2, ওকে? সলভিং 1 and 2 উই গেট, এটা যদি আপনাদের পরীক্ষার সময় ক্যালকুলেটর নিয়ে বসতে দেয় তাহলে ওই 991 ES যে ক্যালকুলেটরগুলো ওইগুলো আশা করি আছে, না থাকলে এখন বলা যায় না পরীক্ষার সময় ক্যালকুলেটর নিয়ে বসতে দেবে কিনা, কারণ এই এলপিপি পোর্শনে কিন্তু ক্যালকুলেটরটা একটু দরকার হয়, ঠিক আছে? তো 991 ES নিয়ে বসতে দিলে এই সলভগুলো ইজিলি করতে পারবেন, বা এছাড়াও তো আমাদের সিমপ্লেক্স মেথড করতে গেলে অনেক জায়গায় অনেক রকম লাগবে, তো একটু ক্যালকুলেটরটা দরকার হয়। তো y = 20/7 এবং z = 5/7। x কত ছিল, x ছিল 5 - 2y + 3z, সেখানে বসিয়ে দিলে আপনার আসবে 10/7, তাহলে এক্সট্রিম পয়েন্ট কত বেরোলো, দেয়ারফর দি এক্সট্রিম পয়েন্টস ইজ 10/7, 20/7, 5/7, এটা আসছে এক্সট্রিম পয়েন্ট। এবার আমরা সাফিসিয়েন্ট কন্ডিশন দিয়ে জন্য হেসিয়ান ম্যাট্রিক্সটা চেক করব, চলুন। টু চেক দি সাফিসিয়েন্ট condition we need to formulate the Hessian matrix। কত না এরকম del স্কোয়ার f বাই del x স্কোয়ার, del স্কোয়ার f বাই del y, না আমি ভুল লিখলাম, এটা তো y হবে, হ্যাঁ
আমি y আর z, ডেল y ডেল z, ডেল স্কোয়ার এফ বাই ডেল জেড ডেল ওয়াই, ডেল স্কোয়ার এফ বাই ডেল জেড স্কোয়ার, এটা হলো হেসিয়ান ম্যাট্রিক্স। তো এই হেসিয়ান ম্যাট্রিক্সটা আসতে চলেছে 10 -12 -12 20। আপনাদের কাছে তো একদম ওই লাস্ট লাইন ইকুয়েশনে ইকুয়ালিটি করার ঠিক আগের লাইনটায় আপনারা দেখুন রয়েছে কিন্তু, ঠিক আছে, ওইখান থেকে কিন্তু করে নিতে পারবেন। তো দেয়ারফর আমরা কি বলতে পারছি, দি প্রিন্সিপাল মাইনরস, দি প্রিন্সিপাল মাইনরস আর h1 equal to 10, h2 equal to 10 -12 -12 20, that is equal to 200 -144, that is equal to 56। তাহলে কি হলো, ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনাইট হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, দেয়ারফর দি ম্যাট্রিক্স H is পজিটিভ ডেফিনাইট। এটা যদি পজিটিভ ডেফিনাইট হয় তাহলে ওই যে পয়েন্টটা ওটা হলো ক্লোজেস্ট পয়েন্ট, ওটা মিনিমাম হবে। দেয়ারফর মাইনাস শুধু 10/7, 20/7, 5/7 ইজ দি ক্লোজেস্ট point of origin, closest point of origin on the given plane, যে প্লেনের ইকুয়েশনটা ছিল x plus 2y minus 3z minus 5 equal to 0। দেখুন একটা প্রবলেম, জিওমেট্রিক্যাল প্রবলেম, সেটাকে আমরা কিভাবে সলভ করলাম। ওকে, তো আমরা আজকে আমরা এর অঙ্কগুলো, এবার আমরা এর থিওরিতে ঢুকবো। আজকে থিওরি জাস্ট আমি স্টেটমেন্টটা বলবো, বাট প্রুফ করা হয়তো পসিবল হয়ে উঠবে না, কারণ প্রুফটা অনেক বড় আছে। তো এবার এর নেসেসারি কন্ডিশন কি, এরকম যেভাবে আমরা করতে পারবো, এর নেসেসারি কন্ডিশনটা কি সেটা দেখি। নেসেসারি কন্ডিশন, let the statement of the problem is as follows। আমি প্রথমে 2 ভেরিয়েবল প্রবলেম দিয়ে বলছি, হ্যাঁ, তারপরে আমরা নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে এটাকে প্রমাণ করব, করে আমরা এর জেনারেলাইজেশন দেখবো, সেখানে আমি n ভেরিয়েবলে গিয়ে বলবো, ঠিক আছে। মিনিমাইজ f of x1 x2 subject to g of x1 x2 that's equal to 0 for f of x1 x2 to have a extreme point at x star যেটা হচ্ছে x1 star, x2 star, a necessary condition is that the total derivative of f of x1 x2 must be 0 at x1 star x2 star। টোটাল ডেরিভেটিভ অফ ওই ফাংশনের টোটাল ডেরিভেটিভটাকে 0 হতে হবে। টোটাল ডেরিভেটিভকে আমরা
সেভারেল ভেরিয়েবল চ্যাপ্টারে পেয়েছি টোটাল ডেরিভেটিভ হচ্ছে দ্যাট ইজ ডিএফ। ডিএফটা কি হয় না ডেল এফ ডেল এক্স ওয়ান ডিএক্স ওয়ান প্লাস ডেল এফ ডেল এক্স টু ডিএক্স টু। এই টোটাল জিনিসটাকে অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান স্টার কমা এক্স টু স্টারে জিরো হতে হবে। যদি জিরো হয় তাহলে ওই ফাংশনটার একটা কি থাকবে না এক্সট্রিম পয়েন্ট থাকবে। এটা আমরা নেক্সট দিন এটা প্রুভ করব। দেন আমরা এর জেনারেলাইজেশন একটা স্টেটমেন্ট নেব, দেন আমরা এর রিলেটেড যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করব। ওকে, তো বলুন আপনাদের যদি এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে বা স্পেশাল পেপার রিলেটেড যদি কোনো ডাউট থাকে, অন্য পেপার রিলেটেড যদি কোনো ডাউট থাকে, আমরা কিন্তু নেক্সট দিন মানে কালকেই আমাদের আর একটা ক্লাস আছে, সেটাই কিন্তু আমরা ম্যাথামেটিক্যাল মডেলিং ইন ইকোলজি সব থেকে সহজ পেপার আমি আগেও বলেছি, এবং কালকের ক্লাসটা প্রচণ্ড সহজ হতে চলেছে। মানে এরকম সহজ ক্লাস ম্যাথমেটিক্স, কালকে ম্যাথমেটিক্স পড়বো বাট মনে হবে না ম্যাথমেটিক্স পড়ছি, ঠিক আছে, মনে হবে টোটালি বায়োলজি পড়ছি, ঠিক আছে। কালকে সমস্তটাই ডেফিনেশন মেনলি, এবং তার সঙ্গে বায়োলজির সঙ্গে আমরা এবার ম্যাথমেটিক্সটাকে একটু মার্চ করতে চলেছি, এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন নানা রকম টপিকগুলো আসবে। ওকে, বলুন যদি কোনো ডাউট থাকে। হুম হুম যে আমাদের এই পেপারগুলো এই পেপারটাকে হুম পুরো ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে, পুরো ম্যাথমেটিক্যাল প্রশ্ন। এবার ভাবুন আমি আপনাকে যদি আমি আগের দিনের ক্লাসটা ধরুন আপনি করেননি, সাপোজ আজকের ক্লাস থেকে আপনি ফার্স্ট ক্লাস করলেন, এবার আমি যে প্রবলেমগুলোকে ধরুন ওই ছকটা দুম করে পজিটিভ ডেফিনাইট হলে এই হয়, নেগেটিভ ডেফিনাইট হলে ওই হয়, কালকের কালকের ক্লাসটা না করতেন তাহলে কিন্তু আজকের ক্লাসটা বোঝা সম্ভব হতো না। তো প্রতিটা চ্যাপ্টারেই আপনি যে কোনো ইয়ার্সের কোশ্চেন বের করবেন, বের করে দেখবেন থিওরিটিক্যাল কোশ্চেন নেই বললেই চলে। ওই কয়েকটা জায়গা থেকে হয়তো একটু দেয়, মানে যেমন আমরা এলপিপিতে ধরুন যে এলপিপিটাই আমরা করছি, এখানে একটা এলপিপির কটা অংশ, মোটামুটি দুটো অংশ ধরা যায়, একটা অবজেক্টিভ ফাংশন, একটা কনস্ট্রেন্টস। এবার কনস্ট্রেন্টসের একটা এলপিপির ধরুন সাপোজ 5টা কনস্ট্যান্টস আছে, এবার আপনি 5টা কনস্ট্যান্টসের থেকে একটা কনস্ট্যান্ট ডিলিট করে দিলেন, তাহলে এলপিপিটার অপটিমাইজেশনে কীরকম চেঞ্জ হবে, এরকম আলোচনা আছে। বা আপনি একটা ভেরিয়েবল ধরুন, একটা এলপিপির মধ্যে 4টে ভেরিয়েবল ছিল, তো ভেরিয়েবল থেকে আপনি একটা ভেরিয়েবল ডিলিট করে দিলেন, বা একটা নতুন ভেরিয়েবল অ্যাড করলেন, অ্যাডিশন অফ ভেরিয়েবল, ডিলিশন অফ ভেরিয়েবল, এইগুলো নিয়ে কিছু আলোচনা আছে। সেইখান থেকে মানে এটাও একটা চ্যাপ্টার আছে, ওটা আমার ঠিক নামটা মনে নেই, দেখবেন 4 বা 5 নম্বর চ্যাপ্টার, ওইখান থেকে প্রবলেম এই মানে থিওরি দেয়। বাকি ভালো ভালো মেথড আছে, যেমন ফিবোনাচি সিরিজের নাম আমরা ফিবোনাচি নাম আমরা শুনেছি, সেই সিকোয়েন্সের অ্যাপ্লিকেশন আমরা কিন্তু এই পেপারে পাবো, এবং ফিবোনাচি সিকোয়েন্সের অ্যাপ্লিকেশন আমরা পরের পেপারেও মানে 9-এর বিতেও ম্যাথামেটিক্যাল মডেলিংয়েও পাবো। এবং এরকম অসাধারণ সুন্দর সুন্দর মেথড আছে কিন্তু, যে মেথডগুলো শেষের দিকে চ্যাপ্টারগুলোই গিয়ে ম্যাথমেটিক্স, সিমপ্লেক্স মেথড বা এই এই যে চ্যাপ্টারটা করছি এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম, এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম, থিওরিটিক্যাল প্রবলেম ওই একটা চ্যাপ্টার থেকেই মেনলি আসে কোশ্চেন পেপারগুলো। এখানে একটা থিওরি মনে হয় আসে, এই আরও একটা দুটো ক্লাস লাগবে সেই পর্যন্ত পৌঁছাতে, একটা থিওরি আসে, সেটা আমি বলে দেবো এই চ্যাপ্টার থেকে, একটা কন্ডিশন স্টাবলিশ করতে দেয় লাস্টের দিকে আছে, যাই হোক আমি সেটা বলে দেবো। আর এখান থেকে মোটামুটি আজকে যেগুলো যে প্রবলেমগুলো করালাম এর মধ্যে ইয়ারের কোশ্চেনও আছে, কোশ্চেন আছে, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তো এইগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, নিউমেরিক্যাল প্রবলেম আছে, বাট কিছু কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে থিওরিটিক্যাল প্রবলেম আছে। এবং আমরা এরপরে পার্ট যেটা 9B কিন্তু আপনার থিওরিটিক্যাল প্রবলেমও আসে, ম্যাথমেটিক্যাল প্রবলেমও আসে, বাট 9B থেকে যাই আসুক তাই সোজা, 9Bর কঠিন কোশ্চেন কিছু হয় না। মানে 9B যদি কেউ পরীক্ষার 1 সপ্তাহ আগে একটু মনোযোগ সহকারে পড়ে, মানে ক্লাস আমি 9B কমই নেব, 9B খুব বেশি নেবো না, এবং 9B করার পরে বুঝতে পারেন 9B খুবই সোজা, মানে খুব মনোযোগ সহকারে পড়ে, তাও সে 9Bতে 50-এর মধ্যে নিয়ার অ্যাবাউট 40-43 মার্কস তুলে আনতে পারবে। ঠিক আছে, কালকে তো 9Bর ক্লাস হবে।